গন্ধটা খেয়ে দেখি দিয়ে ঢকঢক করে মানে ঢকঢক করে না প্রথম ইয়েটা দিয়েছে আর ওটা ডাইরেক্ট করেছে গলায়। এবার আমরা কি ও গিলে ফেলেছে ভুল করে প্যানিকের চোটে। এবার তারপরে এখানে যা হয় আপনারা জানেন কি না জানি না, কিন্তু অনেক প্রেশার থাকে, তাই জন্য ও মানে ও যতটা চেয়েছে ব্যাপারটাকে কম ইয়ে করে রাখতে। ক্লাস ছিল, ক্লাস থেকে মিস করতে যায়নি, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে ও গোটা 7টা থেকে 9টা অবধি ওই গোটা ব্যাপারটাকে চেপেছিল, তারপর আর সহ্য করতে পারছিল না। ওর মুখে কোথা আওয়াজ হচ্ছে, তুই তো ভালো করে চলে এসে আওয়াজ হচ্ছিলো, তাই জন্য মানে ও মানে কজনকে নিয়ে ছিল, আরেকজন ছিল, আমি পরে এসেছিলাম, ওদেরকে নিয়ে আমাদের হাউস মাস্টার যিনি ওয়ার্ডেন আছেন, ওনাকে ইনচার্জ আছেন, ওনাকে জানানো হলো। উনি বললেন আচ্ছা ঠিক আছে আমাদের অ্যাসেম্বলি হবে এখন, আমাদের পরের ক্লাসটা ছিল না, বলেছে অ্যাসেম্বলি হবে এখন, তাই জন্য আমাকে যেতে হবে, আমি অন্য একজনকে জানিয়ে দিচ্ছি। তো অন্য একজনকে যখন জানালো তিনি এত মানে গাফিলতি, এত মানে শিক্ষার অভাব, উনি এই ব্যাপারটাকে পাত্তাই দিলেন না। ছেলেটাকে পুরো মুখ নরেন্দ্রপুরে একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখানে যারা উপস্থিত আছে সবাই দীপ্তাংশু মাহাতোর ব্যাচমেট, যার সাথে ঘটনাটা ঘটেছে। তো আই উইটনেস কারা আছে, হাত তোলো একবার সবাই। ঠিক আছে, বল, এক এক করে বল। আমি আর সুশোভনের রুমে সকালবেলা 7:05 এরকম সময় বাচ্চাদের ক্লাসের জন্য আমরা যাচ্ছিলাম। বাচ্চাদের ক্লাসের জন্য চা লাগে, চায়ের ফ্লাস্কে আমরা চা নিয়ে যাচ্ছিলাম, গরম চা। সেই চাটা ও বাচ্চার হাতে, দীপ্তাংশুর হাতে ছিল। দীপ্তাংশু ওটা তখন না বুঝে কোনো সিরিয়াসলি নেয়নি জিনিসটাকে, তখন ওটাকে খুলে খেতে গেছে, গোটা চাটা খুলে। এবার ওকে বারণ করা হয়েছিল, কিন্তু ওই মোমেন্টে না আমরা কিছু বুঝেছিলাম না ও কিছু বুঝেছিল। আর তখন ও দেখলাম ও জাস্ট চাটা খেলো, আর তারপরে ওর রিয়াকশন হচ্ছে যে ভাই জিভটা পুড়ে গেল রে, এরকম একটা রিয়াকশন। মানে ও নিজেও তখন বুঝতে পারেনি এরকম হচ্ছে। যে তারপর ক্লাসে গিয়ে ও দিব্যাঙ্গের সামনে বসেছিল, ও ক্লাসে গিয়ে কিছু লিখতে পারেনি। মানে যে ছেলেটার নোটস লোকে নিয়ে পড়াশোনা করে, ওর নোটস লোকে নিয়ে ব্যবহার করে, সে ক্লাসে গিয়ে কিছু লিখতে পারেনি। এইরকম অবস্থায় তো এমনি ক্লাসে যদি ওই মোমেন্টে আমিও থাকতাম, আমিও হয়তো ক্লাসে গিয়ে বলতাম যে আমায় নিয়ে চলতো। ওই মোমেন্টে ওর যা পরিস্থিতি ছিল, এমনি সেটা চাপা ছিল। তো তারপরে ক্লাসের শেষে বেরিয়েই ও আমাদেরকে বলেছে যে তারপর থেকে আদিত্য, আমি, সুশোভন, আমরা সবাই ছিলাম রুমে। তারপরে অনেকক্ষণ ধরে বলা সমদ্বীপের রুমে বসেছিল, সমদ্বীপের রুমে বসেছিল। এবার সমদ্বীপ আমাকে ডাক দেখে আমাকে রুমে ডাকা, দেখেও বসে আছে মুখটা কেমন একটা করে। তারপরে আমি জিজ্ঞেস করলাম কী হলো, তারপরে না আমি দেখাচ্ছি। দীপ বললো, দীপ টর্চটা মারলো গালে, দেখলাম পুরো মুখের উপরটা পুরো লাল হয়ে গেছে। তখন দেখলাম তো অ্যালার্জি হতে হয়েছে। কিন্তু জিপটা দেখার পরে বোঝা গেলো জিপের উপর পুরো ফোসকা পড়ে যায়। তখন দেখে আমরা বুঝতে পারি এটা ভালো রকম সিভিয়ার বার হয়েছে। এটা আমরা হাউস মাস্টারকে জানাই, আমরা দীপকে জানাই। এবার হাউস মাস্টার তখন খাচ্ছে, তখন ওনারা বললেন এখানে যে প্রাইমারি ডাক্তার সায়ক জাতি আছে, ওনার কাছে। ওখানে আমি আর দীপ ওকে নিয়ে যাই, বাচ্চাকে নিয়ে যাই, দীপ কাউন্সিলে নিয়ে যাই। নিয়ে গিয়ে ওখানে বলা হয় যে সায়কটা বলে যে কেসটা খুব ক্রিটিক্যাল, একটা এন্ডোস্কোপি করতে হবে, এখানে রাখাই যাবে, এখানে ট্রিটমেন্ট নেই। এক্ষুনি বাইরে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে এবং গার্জেনকে ফোন করতে হবে। এর খুব ভালো রকমের কেয়ার দরকার। এবং এটা জানানোর পরে দীপ্তাংশু এমনি চাপ খেলে। এটা কি সেই ডাক্তার কি হাউস মাস্টারকে জানিয়েছিল নাকি তোরা গিয়ে জানিয়েছিস? এটা ডাক্তার হাউস মাস্টারকে জানাতে আমরা বলি, যেহেতু আমাদের কথা শোনা হয় না। আচ্ছা, বেশি বিশ্বাসটুকু নেই। এবার শোনানো হলো, এবার শুনি আমরা সবাই এলাম। তারপরে আমরা এসে আবার সোমনাথ থেকে বললাম, সোমনাথ থেকে বাচ্চাকে দেখানো, বাচ্চা কথা বলতে পারছি না, বলার ভয়, যার বাচ্চা প্রচুর ভয় পেয়েছে। এবার তার বলার ভয়েসটা পুরো নেমে গেল। কথা বললো, সোমনাথ থেকে বললাম সোমনাথদা এই অবস্থা, আপনি যারা গার্জেনকে ফোন করুন, এক্ষুনি গার্জেনকে আসতে বলবেন। তাতে সোমনাথ এমন কোনো রিয়াকশন দিলেন, মানে কোনো প্রতিক্রিয়া নেই। এবার উপরে গেলাম, আমি তখন একটু খেতে গেলাম, সেই লাঞ্চটা খেয়ে তো উপরে গেলাম। বাচ্চা দেখে একজন বেডে শুয়ে আছে, দীপ্তাংশু একজন বেডে শুয়ে আছে। আমি আমাকে আমি উপরে যখন গেলাম দেখে আমাকে ডাকলো, ওখানে দেখে বললো রক্ত এরপর আমার চোখে জল ছিল এসে দেখে। আমি নিচে সোমনাথ থেকে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বললাম, সোমনাথদা রক্ত বমি করছে, আপনি এক্ষুনি কিছুটা করুন, এক্ষুনি দরকার। সোমনাথ আমাকে উত্তরে বলছে যে এখন তো অ্যাসেম্বলি চলছে, এখন আমি হেডমাস্টার কাছে গেলে বললে গাল। ঠিক আছে, কিছু করে করতেই হবে, এখন কিছু করার নেই। তারপরে অনেক কিছু বলার পরে সোমনাথদের সাইকেল নিয়ে গেছে, সাইকেল নিয়ে গেছে, ফোন করেনি? সাইকেল নিয়ে গেল। আচ্ছা, এবার
তারপরে আমি উপরে গিয়ে ওর পাশে বসলাম, একটা বসেছিলাম। তাতে ও শুয়ে বললো, আমার একটু ঘুমটা, আমি উঠছি, আমি দেখছি কপ ফেলছে, আমি আবার ঘুম ভাঙছে। আমি আদিত্য গোটা ভবনের একটা পিজি খুলে গোটা ভবন কি দুটো ভবন মিলিয়ে কোনো অল্পদিন বেরিয়েছিল দুটো ভবনের লোক খোঁজার জন্য, তারপরে আমাদের ভবনে কাউকে পায়নি, পাশের ভবনে কাউকে পায়নি, সামনে এগিয়ে দিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করতে, দারোয়ান বলছে সবাই মিটিং আছে, ওই দিন একজন স্যারের ফেয়ারওয়েল ছিল, তাই জন্য সবাই ওই অনেক খাওয়া দাওয়া হচ্ছিল। হ্যাঁ, এবার তারাও খেতে গেছে, তখন তারা এই পরিস্থিতির গুরুত্ব দেয়নি, গুরুত্ব দেয়নি। ওনার থেকে কোনো কয়েকজন ছেলে ওখানে বলে যে আপনি ফোন করেছেন? না না, ভুলে গেছি এক্ষুনি ফোন করেছি। তারপরে গার্জেনকে ফোন করা 11:30, আমরা গার্জেনের কাছ থেকে জানতে পারি। আমি ঘুমটা ভাঙে, তখন দীপ্তাংশুর ঘুমটা ভাঙে। আমি বললাম চানটা করে না, হয়তো স্নান করতে পারবি না, হসপিটালে ভর্তি হতে হবে। স্নান করতে যাই, আমি তখন বেরিয়ে যেতে দেখি বাবা এতে উঠছে, সিঁড়ি দিয়ে উঠছে। এবার বাবাকে বললাম, কাকু এখানে আসুন, এদিকে কাকু এখানে আসুন, এই দীপাংশুর এই বাবাটা গেছে। ওখানে একটু রীতিমতো বাবা একটু রেগে যায়। আমি বললাম এখন ওরা বলবেন না, কারণ সেটা তো খুব নার্ভাস, তো চাপ খেয়ে গেছে। বাবা একটু থতমতো ছিল। এবার তারপরে ওখানে বসেছিল, তারপরে স্নান ফান করে এলো। তো তখন মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। খালি গলা থেকে কফ হাইলাইটস বললাম, গলা থেকে খালি কফ উঠছে। এবার গলাতে ভালো করে মিউকাস হয়েছে, খালি বাটি কফ করছে। বারবার কফটা ফেলছিল, তারপরে রুমে বালতির মধ্যে বার হয়েছিল, বালতিতে অন্তত এতটা কফ পুরো ভরে গেছে, কফ ভরে গেল। এতটা প্রায় কফ ভরে গেছে গোটা বালতি। তারপরে আমি গার্জেনকে বোঝালাম, দেখুন এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাওয়া যাবে না, আপনাকে ডাইরেক্ট হসপিটাল বুক করতে হবে। মানে মোটামুটি 3 ঘন্টা সে আনট্রিটেড অবস্থায় পড়েছিল, 4 ঘন্টা আনট্রিটেড অবস্থায় পড়েছিল। 4 ঘন্টা ওকে আনট্রিটেড রাখা হয়েছে। স্কুলে এতগুলো গাড়ি থাকা সত্ত্বেও ওকে ঠিকঠাক ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়নি। কি ড্রাইভার নেই এই কথা কি বলা হয়েছে? এখানে বললো, এইখানে বলেছে কথাটা। মানা গেল যে ওর বাবাকে ফোন করা হয়েছে, প্রথমে নেওয়া যায় না হয়নি, ওটা ভুল করেছে। তারপরে ওর বাবা এসে এখানে সবকিছু স্কুল থেকে রেডি, ওর বাবা যতক্ষণ এসে ততক্ষণ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্কুল তরফ থেকে। স্কুল থেকে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পর্যন্ত করা যাবে। স্কুল থেকে একটা বেয়ার মিনিমাম অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা যাবে। অ্যাম্বুলেন্স কি গাড়ি আছে স্কুল? ঠিক আছে, আমাদের কাছে গাড়ি আছে। ওর বাবা 1 ঘন্টা বসে ওর বাবা গেছে সেটা গাড়ি করে নিজে। আচ্ছা, স্কুল কোনো ইনিশিয়েটিভ নেয়নি। অ্যাপোলো হসপিটালে ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো। এবার নিউটাউন থেকে গাড়ি, নিউটাউনের পার্সোনাল ড্রাইভার ছিল। এবার ওটা গাড়িটা নিয়ে আসতে যেহেতু সায়েন্স সিটি দেখতে বৃষ্টি পড়ছিল, আস্তে আস্তে মোটামুটি 2টা বেজে। এবার 2টো বাজে 10:05 দিকে তারপর ওখানে ওই কেসটা হয়ে গেছে। ঠিক আছে, একটা ঢুকেছে। মানে মোটামুটি এটা হওয়ার পরেও রাত্রেবেলা আমাদেরকে এসে বলা হচ্ছে জিনিসটা একটা অ্যাক্সিডেন্ট। এটা বলা হয়েছে, কে বলেছে? বলা হয়েছে এটা মানে অথরিটি থেকে এটা আমাদের বলা হয়েছে জিনিসটা একটা কি অ্যাক্সিডেন্ট। হয়েছে বলছে শুক্রবার গার্জেন আসবে, জিজ্ঞেস করেন বি গার্জেনকে। আচ্ছা, এটা বলা হয়েছে। ঠিক আছে, আমাদের বারবার বলা হয়েছে এটা অ্যাক্সিডেন্ট। মানে 4 ঘন্টা আনট্রিটেড অবস্থায়। ওখানে আনট্রিটেড আছে, তাও এটা একটা অ্যাক্সিডেন্ট। কি বলেছে ডাক্তার? কি বলেছে বাঁচানো সম্ভব ছিল? এখানে ডাক্তার, অ্যাপোলো ডাক্তার কিন্তু বলেছে। ঠিক সময় এন্ডোস্কোপির জন্য নিয়ে যেত, আচ্ছা, যথেষ্ট সময় ছিল। ঠিক 4 আছে। ঘন্টা কম সময় নয়, ঠিক আছে, 4 ঘন্টা নিয়ে যাওয়া যায়। ঠিক আছে। ক্লাসে স্যার চা খান ফ্লাক্সে করে, তো ওই চা ছিল, ও নাকি সেই গরম চাই খেয়ে নিয়েছিল, গিলে ফেলেছিল। এবার যেহেতু ফেলতে পারবে না, ফেললে ওর বন্ধুরাই বলেছে যে ফেললে হয়তো বকতে পারে, সেই জন্য ও ওটা গিলে নেয় এবং তারপরে ও ক্লাসে চুপচাপ বসেছিল। ওর বন্ধুর, ও 2 ঘন্টা ক্লাস করে, তারপরে ওকে নিয়ে যায়, মানে ওর বন্ধুরা ওর হয়ে একটা চিঠি লিখে দেয় যে হাউস মাস্টারকে দেবে বলে, যে ওর এরম এরম অবস্থা হয়েছে, যে যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, 2টো বন্ধু মিলিয়ে ওকে হাঁটিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তার বলে যে এন্ড্রোস্কপি করতে হবে। আর ওরা যখন বলতে যায় তখন হাউস মাস্টার বলে যে এখন একটা প্রোগ্রাম চলছে, এর মধ্যে হেডমাস্টারকে জানানো যাবে না, তো পরে জানাবে, এরকম বলে। তো তারপরে তো ওই জন্য জানিয়েছে কখন? বাড়িতে জানানো কখন? বাবাকে ফোন করেছে তখন 11টার পর। রাত্রির? না না, আচ্ছা, সকালে 11টার পর জানিয়েছে। কখনো চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি? না, ওখানেই ছিল, নর্মাল বসে রয়েছে বন্ধুদের সাথে, ওভাবে মাঝে মাঝে কফ উঠছে, বমি হচ্ছে, ও ঠান্ডা লেগেছিল। আমার এটাই বক্তব্য যে উনি চাইলে, ওনারা ওই যে দেরি হয়েছে তো উনি একটু হসপিটালে নিয়ে যেতে পারতো। নামে দিয়ে স্কুল গেটের সামনে যখন আর কি গাড়িতে বসে আর কি, বাবা বসেছে, ও বাবার পাশে উঠে বসে বাবার কাঁধে মাথা দিয়ে তারপরে সেন্সলেস হয়ে পড়েছিল। ওখান থেকে তারপরে বাবা ওকে নিয়ে গেছিল সামনে একটা হসপিটালে। তো তখনই ডাক্তার বলে দিয়েছে। ও খেলা বেশি পছন্দ কি করতো, খেলতো? ফুটবল, ক্রিকেট, পুরো পাগল ছিল খেলায়।
তো এই ওয়ার্ল্ড কাপ চলছিল, খেলাও দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এই যে এই অবস্থায় বাবা গিয়েছে, ও বাবার ফোনের মধ্যে বসে ম্যাচ দেখছে, লাস্ট প্রিভিয়াস ম্যাচটা। কোন দলকে পছন্দ করতো, সাপোর্ট করতো? ব্রাজিল। ব্রাজিল। নেইমার ফ্যান্স। ঘটনায় আমরা স্কুলের সিস্টেমটাকে বসিয়ে দিইনি, আমরা দেখে গেছি কি হয়ে গেছে স্কুলে। 2019 সালের পর আমরা বেরিয়ে গেছি, যিনি অ্যাকাউন্টেবল উনি মাইন্ডে অ্যান্সার দেবেন। কোন সেক্রেটারি কোন প্যারাগ্রাফে মাইন্ড যাবে না যে যিনি একজন ছেলে মারা গেছেন এখানে। আপনি সেন্সিটিভিটিটা বোঝার চেষ্টা করুন। একজন ছেলেকে মারা গেছে, সে স্কুলে পড়তো, 11-12 এর স্টুডেন্ট। যে স্টুডেন্টরা এত বড় বড় রেজাল্ট করলে, বড় বড় পুরস্কার পেল, বড় বড় আত্মালি পেল, বড় বড় কমার্শিয়ালাইজ করা সবকিছু নিয়ে একটা স্টুডেন্ট মারা গেছে, তার দায় আমি নেবে, আর অন্য কেউ নয়। আমরা বলতে চাই এখানে, যখন স্কুল মাধ্যমিকে 23-24টা র্যাঙ্ক করে, তখন যেমন অথরিটির মধ্যে থেকে হেডমাস্টার আসেন সেইটা ছবি তোলার জন্য। যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, হেডমাস্টারের পেয়ে চলে আসে। হাততালি দেবেন না, হাততালি দেবেন না, হাততালি দেবেন না। যারা স্কুলে পড়ায়, যে সমস্ত শিক্ষকরা পড়ায়, তাদেরকে আমরা কোনটা ছবিতে আসতে দেখিনি। উনি আসেন প্রত্যেকটা ছবিতে, উনি ক্রেডিট দেন। তাই আজকে এরকম যখন একটা ঘটনা ঘটেছে, তার সমস্ত দায় ওনাকে নিতে হবে। এটাই আমাদের দাবি, এটাই দাবি। এখন সামনে আছে, এখন যখন